আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টোকেনস। আমরা আজকের ভিডিওতে সি টোকেন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে টোকেন কাকে বলবো। সিতে প্রোগ্রাম যখন আমরা লিখি তখন প্রোগ্রামটাকে অনেক ছোট ছোট ভাগ বা অংশে ভাগ করা যায়। এই ছোট ছোট ভাগ বা অংশগুলোকে আমরা বলবো সি এর টোকেন। সিতে মোট 6 রকমের টোকেন আছে। আসলে যেটা হয়, কম্পাইলার যখন প্রোগ্রামটাকে কম্পাইল করে তখন বিভিন্ন ধাপে কম্পাইল হয়। প্রথম ধাপটাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালিসিস। এই লেক্সিক্যাল অ্যানালিসিসে কম্পাইলার কি করে, সমস্ত প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে বা ভাগে ভেঙে নেয়। তো এই যে ছোট ছোট ভাগ বা অংশগুলোই সেটাই হচ্ছে আমরা বলবো সেটাকে টোকেন। এগুলো প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে ট্রিট হয়। তাহলে টোকেন 6 রকমের। টোকেনগুলো হলো, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কিওয়ার্ডস, কনস্ট্যান্টস, স্ট্রিং কনস্ট্যান্টস, সিম্বলস, আইডেন্টিফায়ার্স এবং অপারেটরস। যেমন এখানে একটা ছোট প্রোগ্রাম করা হয়েছে। এই প্রোগ্রামটাতে আমরা যেটা করেছি, আমরা আগের ভিডিওতে যে প্রোগ্রামটা করেছিলাম সেটাই এখানে করা হয়েছে। হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে, তারপর মেন মেথড ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে একটাই প্রিন্টএফ মেথড আছে, প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করেছি। তাহলে এই প্রোগ্রামটাতে যখন আমরা টোকেন কাউন্ট করব তখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটসকে চেক করব এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিটস হচ্ছে এখানে একটা টোকেন হিসাবে চিহ্নিত হবে। যেমন হ্যাশ, এটা একটা সিম্বল, এটা একটা আলাদা টোকেন। ইনক্লুড একটা আলাদা টোকেন। ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা একটা আলাদা টোকেন। stdio.h দেখে একটা মনে হলো, এখানে stdio একটা আলাদা টোকেন, ডট একটা আলাদা টোকেন এবং h একটা আলাদা টোকেন। ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, সেটা একটা আলাদা টোকেন হবে। ইন্ট, এটা হচ্ছে এখানে ডেটা টাইপ হিসাবে ইউজ হচ্ছে, এটা একটা আলাদা টোকেন। মেন ফাংশনের নাম, এটা আইডেন্টিফায়ার্স এর মধ্যে আসছে। তারপর ওপেনিং প্যারান্থেসিস এবং ক্লোজিং প্যারান্থেসিস, এই দুটো আলাদা টোকেন। তারপর কার্লি ব্রেস, ওপেনিং কার্লি ব্রেস, এটা একটা আলাদা টোকেন। প্রিন্টএফ, এটা একটা ফাংশন নেম, এটা আইডেন্টিফায়ার্স এর মধ্যে আসছে, এটা একটা আলাদা টোকেন। তারপর ওপেনিং প্যারান্থেসিস। ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যা লিখবো সেইটা পুরোটা স্ট্রিং কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যদিও হ্যালো ওয়ার্ল্ড দুটো আলাদা আলাদা শব্দ আছে, কিন্তু এটা একটা টোকেন হিসাবে ট্রিট হবে। টোটাল ডবল ইনভার্টেড কমার মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে সেটা একটা টোকেন হিসাবে চিহ্নিত হবে। তারপরে ক্লোজিং প্যারান্থেসিস এবং সেমিকলন, এগুলো এবং ক্লোজিং কার্লি ব্রেস, এগুলো সবই আলাদা আলাদা টোকেন। এখানে আমরা যদি কাউন্ট করি আমরা দেখব মোট 18টা টোকেন আছে। নেক্সট হচ্ছে কিওয়ার্ডস। সি প্রোগ্রাম করার সময় আমরা বেশ কিছু কিওয়ার্ড ইউজ করি। এইগুলোর কিছু রিজার্ভ শব্দ যেগুলো ব্যবহার করা হয় প্রোগ্রামে, এগুলোর বিশেষ মানে আছে যেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। যেমন অটো, ব্রেক, কেস, এরকম মোট 32খানা আলাদা আলাদা কিওয়ার্ডস আছে। তাহলে এই কিওয়ার্ডসগুলোর প্রত্যেকটার আলাদা কাজ এবং ফাংশনালিটিস আছে যেগুলোকে আমরা পরবর্তীতে শিখব। নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড স্ট্রিং। সি প্রোগ্রামে কনস্ট্যান্ট বলতে আমরা সেই মানগুলোকে বুঝবো যা পুরো প্রোগ্রামে অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ এর মান কখনো পরিবর্তন করা যাবে না। তাহলে এইখানে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট হতে পারে, যেমন ইন্টিজার কনস্ট্যান্ট হয়, রিয়েল কনস্ট্যান্ট বা দশমিক ভ্যালুগুলোর কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট এবং কিছু ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট ক্যারেক্টার আছে যেগুলোর লিস্ট আমরা পরবর্তীতে দেখব। তো বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট আমরা দুই রকম ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে হ্যাশ ডিফাইনের মাধ্যমে সিম্বলিক কনস্ট্যান্ট তৈরি করা যায়, এবং কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা কনস্ট্যান্ট তৈরি করতে পারি। নিচে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথম দুটো এক্সাম্পল হ্যাশ ডিফাইনের মাধ্যমে। প্রথমে হ্যাশ ডিফাইন পাই 3.14, এখানে পাই একটা কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে যার মান 3.14, এবং থ্রু আউট প্রোগ্রাম আমরা এই মানটাকে কখনোই চেঞ্জ করতে পারবো না। হ্যাশ ডিফাইন ম্যাক্স 30, এটা একটা কনস্ট্যান্ট হিসেবে এখানে ট্রিট হচ্ছে। এছাড়া আমরা কনস্ট কিওয়ার্ড দিয়েও কনস্ট্যান্ট তৈরি করতে পারি। কনস্ট ইন্ট সাইজ ইকুয়ালস টু 10, তাহলে এখানে সাইজ বলে যে ভ্যারিয়েবলটা ইউজ করা হচ্ছে তার মান 10 এবং সেটা থ্রু আউট প্রোগ্রাম 10ই থাকবে, আমরা কখনোই এটার মান পাল্টাতে পারবো না। এখানে পরে একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট ইউজ করা হচ্ছে। এখানে বলে রাখি যে ক্যারেক্টার কনস্ট্যান্টগুলো সবসময় সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আসবে। একটাই ক্যারেক্টার আমি এর মধ্যে ইউজ করতে পারবো, যে কোনো ডিজিট, অ্যালফাবেট বা অ্যালফানিউমেরিক ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি ক্যারেক্টার কনস্ট্যান্টে।
এবং স্ট্রিং কনস্ট্যান্ট আমরা যখন লিখব তখন সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লেখা হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্টস। এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্টস এইগুলোকে এসকেপ সিকোয়েন্সও বলে। এগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট কিছু কাজ আছে, যেমন ব্যাকস্ল্যাশ বি এটা ব্যাকস্পেস প্রিন্ট করে, ব্যাকস্ল্যাশ এ ফর্ম ফিট, ব্যাকস্ল্যাশ এ নিউ লাইন প্রিন্ট করতে কাজে লাগে, ব্যাকস্ল্যাশ আর ক্যারেজ রিটার্ন, ব্যাকস্ল্যাশ টি হরাইজন্টাল ট্যাব। যদি ডবল ইনভার্টেড কোড প্রিন্ট করতে হয় তাহলে আমরা ব্যাকস্ল্যাশ ডবল ইনভার্টেড ইউজ করব। ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোট হচ্ছে সিঙ্গেল কোট প্রিন্ট করতে কাজে লাগে, দুটো পরপর ব্যাকস্ল্যাশ দিলে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। ব্যাকস্ল্যাশ ভি ভার্টিক্যাল ট্যাব হিসাবে ভার্টিক্যাল ট্যাব হিসাবে কাজ করে। ব্যাকস্ল্যাশ এ একটা অ্যালার্ট বেল যদি আমরা সাউন্ড দিতে চাই তখন আমরা ব্যাকস্ল্যাশ এ ইউজ করব। কোশ্চেন মার্ক প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক। কোনো অক্টাল কনস্ট্যান্ট যদি ইউজ করি তাহলে ব্যাকস্ল্যাশ 0, তারপরে আমরা অক্টাল ভ্যালুটা দেব। এখানে যে 0ই দিতে হবে তা নয়, আমরা এটা পরবর্তীতে একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব। 0 থেকে শুরু করে 7 অবধি আমরা যে কোনো নাম্বার এখানে ইউজ করতে পারি, যেহেতু অক্টালে 0 থেকে শুরু করে 7 অবধি ডিজিট থাকে। নেক্সট হেক্সাডেসিমাল কনস্ট্যান্টের জন্য ব্যাকস্ল্যাশ এক্স এন। তা এক্স হচ্ছে ব্যাকস্ল্যাশ এক্স একটা হেক্সাডেসিমাল কনস্ট্যান্টকে ডিনোট করছে এবং তারপরে যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিট আমার হেক্সাডেসিমাল নাম্বার বা হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। ব্যাকস্ল্যাশ 0 নাল ক্যারেক্টার হিসাবে ইউজ হয়, এটা অ্যারে যখন করব তখন আমরা এই ব্যাকস্ল্যাশ এসকেপ সিকোয়েন্সটা ইউজ করব। এরপরে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলোকে দেখি এটা কিভাবে কাজ করে। এখানে কোনো ইন্ট নিচ্ছি না, একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট নিচ্ছি। তাহলে প্রথমে অক্টাল কনস্ট্যান্টটা ইউজ করছি, ব্যাকস্ল্যাশ 0 4 6 t। Hello world. Okay. Backslash n percentage 6. তো প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছে, এক্সিকিউট করি, রান।
তো এখানে যখন আমরা প্রোগ্রামটা রান করছি আমরা দেখছি হ্যালো ওয়ার্ল্ড, যদিও আমি আলাদা আলাদা লাইনে লিখেছি কিন্তু এখানে একসাথেই প্রিন্ট হয়েছে। এখানে এ বি তারপরে \046t দেওয়া হয়েছে, কিন্তু এখানে অ্যান্ড প্রিন্ট হয়েছে, অ্যান্ড তারপর টিটা প্রিন্ট হয়েছে। তো এইটা হচ্ছে আমার ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশের পরবর্তী 3টে ডিজিট, ম্যাক্সিমাম 3টে ডিজিট, এই 3টে ডিজিটকে প্রথমে যেহেতু \0 আছে, 0 থেকে শুরু করে 7 অবধি, ও অক্টাল এই যে ভ্যালুটা আছে এটাকে অক্টাল ভ্যালু হিসেবে ট্রিট করবে। এটাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করা হয়, তারপর তার অ্যাস্কি ভ্যালুটা প্রিন্ট হয়। সেম হচ্ছে হেক্সাডেসিমেল কনস্ট্যান্টের ক্ষেত্রে \x, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেলের এসকেপ সিকোয়েন্সকে ডিনোট করছে। তারপরে যে 78 আছে, এই 78টা প্রথমে হেক্সাডেসিমেল কোড হিসেবে ট্রিট হচ্ছে, তারপর সেটাকে বাইনারি ডেসিমেলে কনভার্ট করা হবে, করে তার যেটা অ্যাস্কি ভ্যালু সেটাকে প্রিন্ট করা হবে। তাহলে এখানে সেটার ক্ষেত্রে যেটা প্রিন্ট হচ্ছে xyx, তাহলে 78 এটাকে আমরা প্রথমে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হলো, করে হেক্সাডেসিমেল কোডটাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করা হলো, করে তারপর তার যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করা হলো। এবার আমরা যদি এখানে ভ্যালুটাকে 0-র জায়গাতে 2 করে দিই তাহলে আশা করি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে হ্যালো অল ওয়ার্ল্ড, এটার আগে আমি একটা \n প্রিন্ট করছি, তাহলে দেখো কি দাঁড়ায়। এখানে হ্যালো অল ওয়ার্ল্ডটা আলাদা আলাদাভাবে দুটো আলাদা লাইনে প্রিন্ট হবে। কম্পাইল, রান। হ্যালো ওয়ার্ল্ড আলাদা লাইনে প্রিন্ট হলো। এখানে এসকেপ সিকোয়েন্স, যেহেতু আমি অক্টালের ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি, অক্টালের ক্ষেত্রে এখন আর এখানে ওই 0 নেই, 246 আছে, তাহলে এই জন্য তার করেসপন্ডিং সেটাকে ডেসিমেলে কনভার্ট করা হয়েছে, করে তার এসকেপ ভ্যালুটা প্রিন্ট হয়েছে, তার সেরকম একটা চিহ্ন প্রিন্ট হয়েছে, আর তারপর হেক্সাডেসিমেল কনস্ট্যান্টটা প্রিন্ট হয়েছে। এখন আমরা \t এর কাজটা দেখব। \t যেটা করবে, আমরা এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে আমরা একটা \t দিচ্ছি, তাহলে কম্পাইল, নাও রান। দেখো হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে একটা গ্যাপ, একটা ট্যাবের মতন স্পেস তৈরি হয়েছে, একটা ট্যাবের সমান দূরত্ব স্পেস তৈরি হয়েছে। এটা হচ্ছে \t এর কাজ। এবার আমরা \b এর কাজটা দেখব। \b, এখানে আমি 3টে \b প্রিন্ট করিয়েছি। দেখো হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের RLD লাস্ট যে 3টে অ্যালফাবেট আছে সেটা কিন্তু প্রিন্ট হয়নি। হ্যালো, তারপরে W, তারপরে ডাইরেক্ট হাউ চলে এসছে। তাহলে এখানে যেটা আমরা আউটপুট পাচ্ছি, 3টে অক্ষর কিন্তু মুছে গেছে, তবে 3টে ব্যাকস্পেস প্রিন্ট হয়েছে। 3টে ব্যাকস্পেস প্রিন্ট হয়েছে 3টে \b এর জন্য। সেই জন্য হ্যালো, তারপর WORLDটা প্রিন্ট হয়নি, তারপর ডাইরেক্ট হাউ আর ইউ প্রিন্ট হয়েছে। তাহলে এখানে আমরা বিভিন্ন এসকেপ সিকোয়েন্স বা ক্যারেক্টারগুলোকে, কনস্ট্যান্ট ক্যারেক্টারগুলোকে দেখলাম যে তারা কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার আমরা এখানে ইউজ করছি। যদি \b এর জায়গাতে \r দিই তাহলে কি হবে? কম্পাইল, এটা ক্যারেজ রিটার্ন করে। তাহলে দেখো \r এর আগে অবধি যা কিছু ছিল সেগুলো কিন্তু আর প্রিন্ট হয়নি, তার পরের জিনিসটা থেকে প্রিন্ট হয়েছে, তার পরের থেকে প্রিন্ট হয়েছে, এটা ক্যারেজ রিটার্ন করছে। তার আগে অবধি জিনিসটা আর প্রিন্ট হবে না, \r এর পর থেকে যে জিনিসগুলো আছে শুধু সেগুলোই প্রিন্ট হবে। তাহলে এইভাবে ক্যারেক্টার কনস্ট্যান্টগুলো কাজ করে। নেক্সট হচ্ছে আইডেন্টিফায়ার্স ইন সি। আইডেন্টিফায়ার্স মানে আমরা যখন একটা সি প্রোগ্রাম করব তখন আমরা বিভিন্ন জিনিসের নাম দিব যাতে সেটাকে আইডেন্টিফাই করা যায় বা চেনা যায়। যেমন কোনো একটা ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন ভ্যারিয়েবলগুলোকে একটা নাম দিয়ে আইডেন্টিফাই করা হয়। ফাংশন ডিক্লেয়ার করা সময় আমরা ফাংশনগুলোর একটা নাম দিই। তো যা কিছু আমরা সি প্রোগ্রামিংয়ে কোনো একটা নাম দিই যেটাকে আইডেন্টিফাই করছি, সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে কোনো কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল
বা ফাংশন এবং কোনো ইউজার ডিফাইন ডেটা মানে কোনো অ্যারে বা স্ট্রাকচার যাকে আমি কোনো একটা নাম দিয়ে আইডেন্টিফাই করছি, সেটাই হচ্ছে আমার আইডেন্টিফায়ার্স। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো মেমোরি অ্যাড্রেস বা জায়গা যেখানে বিভিন্ন তথ্য জমা করা যায় বা রাখা যায়। প্রতিটি ভ্যারিয়েবলের একটি আলাদা নাম থাকে যার মাধ্যমে আমরা সেই ভ্যারিয়েবলটার মধ্যে থাকা তথ্যকে ব্যবহার করতে পারি। ভ্যারিয়েবলের মধ্যে থাকা তথ্যকে প্রোগ্রামের যে কোনো সময় পরিবর্তন করা যায়। কিন্তু এখানে খেয়াল রাখা দরকার যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলোর কিন্তু আমরা কোনো তথ্য পরিবর্তন করতে পারবো না। বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলের জন্য বিভিন্ন পরিমাণ মেমোরি দরকার হয়। যেমন একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল যখন আমরা মেমোরিতে স্টোর করব, এখানে 32 বিট জিসিসি কম্পাইলার 4 বিট জায়গা অ্যালোকেট করে, যদি পুরনো টার্বো সি কম্পাইলারগুলো 2 বাইট জায়গা অ্যালোকেট করবে। ফ্লোট ভ্যারিয়েবল 4 বাইট জায়গা অ্যালোকেট করে। ক্যারেক্টার ভ্যারিয়েবল 1 বাইট করে জায়গা অ্যালোকেট করে। ডাবল ভ্যারিয়েবল 8 বাইট করে জায়গা অ্যালোকেট করে। তো বিভিন্ন টাইপ অফ ভ্যারিয়েবলের জন্য আমার বিভিন্ন ধরনের মেমোরির দরকার হয়। এই যে ভ্যারিয়েবলগুলো যখন আমরা ডিক্লেয়ার করব, তখন ভ্যারিয়েবল ডিক্লারেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু নিয়ম আছে যেগুলো মেনে আমরা ভ্যারিয়েবলের নামকরণ বা নাম দেব। তো প্রথম এখানে যে রুলটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় অক্ষর, সংখ্যা বা আন্ডারস্কোর ব্যবহার করা হয়। ভ্যারিয়েবলের নাম সবসময় কোনো অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। কখনোই আমরা কোনো ডিজিট দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করব না। ভ্যারিয়েবলগুলো কেস সেন্সিটিভ, অর্থাৎ ধরো আমার দুটো ভ্যারিয়েবল আছে, দুটোরই নাম টোটাল, কিন্তু একটা টোটাল ক্যাপিটালে লেখা, একটা টোটাল স্মলে লেখা, স্মল অক্ষরে লেখা, তাহলে এই দুটোকে আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করা হবে। ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় কোনো স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না। স্পেশাল সিম্বল বলতে আমরা এখানে হ্যাশ, ডট, লেস দেন, গ্রেটার দেন সাইন, এরকম কোনো ডলার সাইন, এরকম কোনো সাইন আমরা ইউজ করতে পারবো না। একমাত্র যে স্পেশাল সিম্বলটা ইউজ করা যায় সেটা হচ্ছে আন্ডারস্কোর। ভ্যারিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস অ্যালাউ করা যাবে, স্পেস দেওয়া হয় না বা কোনো হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না। ধরো কোনো একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে স্টুডেন্ট নেম, তাহলে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম দিতে পারি বা স্টুডেন্ট নেম একসাথে লিখতে হবে। স্টুডেন্ট স্পেস তারপর নেম লিখলাম, এরকমভাবে আমরা কোনো ভ্যারিয়েবল নেম ইউজ করতে পারবো না। পরের রুলটা হচ্ছে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড আমরা আগেই দেখেছি 32টা রিজার্ভ ওয়ার্ড আছে, যেগুলো সিতে তার একটা নির্দিষ্ট আলাদা মানে আছে। সেই সমস্ত কোনো কিওয়ার্ডকে আমরা কোনো ভ্যারিয়েবলের নেম হিসাবে ইউজ করতে পারবো না। যেমন ফর, হোয়াইল, অটো, এক্সটার্ন, ডু, ইফ, এলস, এরকম কোনো কিওয়ার্ডকে আমরা কোনো ভ্যারিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। পরের রুলসটা হচ্ছে যে ভ্যারিয়েবলের নামের লেন্থ নিয়ে সেরকম কোনো স্পেসিফিক নিয়ম নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কম্পাইলার 31টা অক্ষরই কম্পাইল করে। প্রথম 31টা অক্ষরই নিয়ে চেক করে, সেজন্য বেশি বড় নাম দিয়ে কোনো লাভ হয় না। অনেক কম্পাইলার আছে যারা প্রথম 8টা অক্ষর মাত্র চেক করে, ফলে সেক্ষেত্রে ওই প্রথম 8টা অক্ষরের মধ্যেই তার নামটা স্থির হবে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপস। যখনই আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমাকে আগে তার ডেটা টাইপটা আগে জানাতে হবে। ডেটা টাইপ মানে হচ্ছে সেই ভ্যারিয়েবলটা কী ধরনের ডেটা স্টোর করে আছে বা কী ধরনের ডেটা স্টোর করবে সেটা বোঝাচ্ছে। এখানে ডেটা টাইপকে আমরা ব্রডলি 3টে ভাগে ভাঙতে পারি বা 3টে ক্লাসে ভাঙতে পারি। প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বেসিক ডেটা টাইপ, দ্বিতীয়টা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপস, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। ফান্ডামেন্টাল বা বেসিক ডেটা টাইপের মধ্যে আমরা মূলত যেগুলো রাখি, ইন্টিজার টাইপ ডেটা, ফ্লোট বা দশমিক সংখ্যাগুলো, ক্যারেক্টার এবং ভয়েড। ইন্ট আবার দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত, একটাকে বলা হয় সাইন্ড এবং একটা হচ্ছে আনসাইন্ড। সাইন্ডের মধ্যে সাইন্ড শর্ট ইন্ট, ইন্ট এবং সাইন্ড লং ইন্ট আসছে। আনসাইন্ডের মধ্যেও আনসাইন্ড শর্ট ইন্ট, ইন্ট, লং ইন্ট আসছে। সাইন্ড এবং আনসাইন্ড বলতে আমরা বুঝবো যে এখানে ইন্টিজারের লাস্ট বিটটা বা এমএসবি যেটা, সেটা হচ্ছে একটা সাইন বিট হিসাবে ট্রিট করা হবে। মানে এখানে আমরা নেগেটিভ ভ্যালু এবং পজিটিভ ভ্যালু দুই ধরনের ভ্যালু স্টোর করতে পারবো। আনসাইন্ড ইন্ট অনলি পজিটিভ ভ্যালু স্টোর করতে পারে, কোনো নেগেটিভ ভ্যালু স্টোর করবে না, মানে এর কোনো সাইন বিট নেই। ফ্লোটের মধ্যে 3 ধরনের ভাগ আসছে। একটা হচ্ছে ফ্লোট, দশমিক সংখ্যা। একটু বড় যদি দশমিক সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাবল ডেটা টাইপ ইউজ করি, এবং যদি অনেক দশমিকের পরে অনেক বড় সংখ্যা থাকে
তাহলে সেক্ষেত্রে লং ডাবল ইউজ করা হয়। ক্যারেক্টার দুই ভাগে বিভক্ত, সাইন্ড ক্যারেক্টার এবং আনসাইন্ড ক্যারেক্টার। সাইন্ড ক্যার এবং শুধু ক্যার একই টাইপের ডেটা। এখানে হচ্ছে আমরা বিভিন্ন একটা অক্ষর স্টোর করতে পারবো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ভয়েড। ভয়েড ডেটা টাইপ বলতে আমরা বুঝাবো যে এখানে ভয়েড মানে হচ্ছে খালি বা ফাঁকা। ভয়েড ডেটা টাইপ হিসাবে খুব কমই ইউজ হয়, পয়েন্টারে জেনেরিক পয়েন্টার ডিক্লারেশনে ইউজ হয়, কিন্তু ভয়েড এই ডেটা টাইপটা মূলত ইউজ হয় ফাংশন ডিক্লারেশনের সময়। যদি ফাংশনে কোনো রিটার্ন টাইপ না থাকে সেক্ষেত্রে ফাংশনটা রিটার্ন টাইপ হিসাবে ভয়েড ইউজ করা হয়। ডিরাইভ ডেটা টাইপসের মধ্যে আসছে অ্যারে এবং পয়েন্টার। অনেকে ফাংশনকেও ডিরাইভ ডেটা টাইপসের মধ্যে দেখায়, তো আমরা এখানে ফাংশনকে ডেটা টাইপস হিসাবে দেখাচ্ছি না। তো ডিরাইভ ডেটা টাইপের মধ্যে আমরা এখানে দুটোই ভাগ রেখেছি, একটা হচ্ছে অ্যারে এবং পয়েন্টার। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপসের মধ্যে আসছে ইনাম, স্ট্রাকচার এবং ইউনিয়ন। এছাড়া আর একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস আছে, সেটা হচ্ছে টাইপ ডেফ। টাইপ ডেফ দিয়ে আমরা নিজেদের মতন করে ডেটা টাইপ তৈরি করতে পারি। এখানে আমরা একটা টেবিল দেখছি, এই টেবিলটার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপস, তার জন্য প্রয়োজনীয় মেমোরি বাইটস, কতটা মেমোরি সে স্টোর করছে, কতটা মেমোরি লাগে সেটা বোঝাচ্ছে। তার রেঞ্জ, রেঞ্জ বলতে এখানে সে কোন রেঞ্জের মধ্যে সে ডেটা স্টোর করবে সেটা, এবং তার ফরম্যাট স্পেসিফায়ার দেখানো হচ্ছে। এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোর কাজ হচ্ছে কম্পাইলারকে জানাচ্ছে যে কি ধরনের ডেটা এখানে শো করানো হবে। প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনের মধ্যে মূলত এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ইউজ করা হয়। এটা এই ফাংশনগুলোকে কি ধরনের ডেটা সে স্টোর করবে বা প্রিন্ট করবে সেই সম্বন্ধে ইনফরমেশন দেয়। আরও কিছু ফরম্যাট স্পেসিফায়ার্স আছে, সেগুলো এখানে আরেকটা টেবিলের মাধ্যমে দেখানো হলো। পার্সেন্টেজ কোন ই বা পার্সেন্টেজ জি ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে ইউজ করা হয়। সাধারণত আমরা ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে পার্সেন্টেজ এফই ইউজ করি, কিন্তু পার্সেন্টেজ জি বা পার্সেন্টেজ ইও ইউজ করা যাবে। যেমন ইন্টিজারের ক্ষেত্রে সচরাচর আমরা পার্সেন্টেজ ডি ইউজ করে থাকি, কিন্তু পার্সেন্টেজ আইও ইউজ করা যায়। পার্সেন্টেজ ও ইউজ করা হয় অক্টাল রিপ্রেজেন্টেশনের জন্য। কোনো একটা ইন্টিজার নাম্বারকে যদি আমরা ডাইরেক্টলি অক্টালে লিখতে চাই, তার করেসপন্ডিং অক্টাল ভ্যালুটা লিখতে চাই, তাহলে আমরা ইউজ করবো পার্সেন্টেজ ও। সে তেমনিভাবে যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু করেসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু লিখতে হয়, তাহলে আমরা পার্সেন্টেজ এক্স ইউজ করি। পার্সেন্টেজ পি ইউজ করা হয় অ্যাড্রেস টু পয়েন্টার টু ভয়েড, মানে জেনেরিক পয়েন্টার বা ভয়েড পয়েন্টারের ক্ষেত্রে এটা মেনলি ইউজ করা হয়। পার্সেন্টেজ এস ইউজ করা হয় স্ট্রিংকে রিপ্রেজেন্ট করার জন্য। স্ট্রিং মানে হচ্ছে কোনো নাম বা কারো অ্যাড্রেস, কারো ডেজিগনেশন, এরকম কোনো কিছু যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকে এবং সেটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে আমরা পার্সেন্টেজ এস এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব। এখানে বলে রাখি, পার্সেন্টেজ এস ফরম্যাট স্পেসিফায়ার হোয়াইট স্পেসের আগে অবধি সচরাচর প্রিন্ট করে। অনেক সময় হোয়াইট স্পেসের পরবর্তী জিনিসটা প্রিন্ট হয় না। পার্সেন্টেজ এন কোনো কিছুই প্রিন্ট করবে না। ডবল পার্সেন্টেজ যদি আমরা ইউজ করি তাহলে একটা পার্সেন্টেজ ক্যারেক্টার প্রিন্ট হবে। এখানে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ারগুলোর কাজ শো করাচ্ছি। প্রথমে আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বিভিন্ন টাইপের, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। আর একটা ক্যারেক্টার টাইপ অ্যারে ডিক্লেয়ার করছি, মানে স্ট্রিং ভ্যারিয়েবল। সাইজ অফ একটা অপারেটর, যার কাজ হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের জন্য কতটা জায়গা দরকার বা মেমোরি দরকার সেই সংখ্যাটা ও রিটার্ন করবে।
তাহলে পার্সেন্টেজ ডি ব্যবহার করছি ইন্টিজার ডেটা টাইপকে প্রিন্ট করার জন্য, পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোট ডেটা টাইপকে প্রিন্ট করার জন্য, আর পার্সেন্টেজ সি ক্যারেক্টার ডেটা টাইপকে প্রিন্ট করানোর জন্য। সাইজ অফ অপারেটর দিয়ে বিভিন্ন সাইজগুলোকে প্রিন্ট করানো হচ্ছে। পার্সেন্টেজ এস ইউজ করছি স্ট্রিং প্রিন্ট করানোর জন্য। এক্স এর অক্টাল ভ্যালুটাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে আমরা ইউজ করব পার্সেন্টেজ ও। এখানে হেক্সাডেসিমাল ভ্যালু প্রিন্ট করছি, হেক্সাডেসিমাল অফ এক্স, হেক্সাডেসিমাল ভ্যালু অফ এক্স। তার জন্য পার্সেন্টেজ এক্স এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ হবে। হয়ে গেছে কম্পাইল। এখানে এফ হবে না, এটা ওয়াই হবে। রান। তাহলে আমরা বিভিন্ন এখানে আউটপুট দেখে বুঝতে পারছি যে বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার গুলো কিভাবে কাজ করেছে। প্রথমে ভ্যালু অফ এক্স 123 প্রিন্ট হয়েছে পার্সেন্টেজ ডির জন্য। তারপর ইন্টিজার ভ্যারিয়েবলের সাইজ এসছে 4। এটা যদি জিসিসি কম্পাইলার না হয়ে টার্বোসি কম্পাইলার হতো তাহলে এটা 2 আসতো। তারপর ওয়াই এর ভ্যালু প্রিন্ট হয়েছে 10.8। এখানে আমরা পার্সেন্টেজ এফ ইউজ করেছি, তার সাইজ প্রিন্ট করা হয়েছে। আমরা পার্সেন্টেজ ইউ ইউজ করছি, আনসাইন্ড ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ইউ ইউজ করা যায়, কিন্তু আমরা পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ আইও ইউজ করতে পারতাম। নেক্সট ক্যারেক্টার প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ সি, যার মধ্যে সি ইকুয়ালস টু এম প্রিন্ট হয়েছে। ক্যারেক্টারের ডেটা টাইপের সাইজ 1 বাইট। তারপরে ক্যারেক্টার টাইপ অ্যারে বা স্ট্রিং নেওয়া হয়েছে, বা ক্যারেক্টার টাইপ পয়েন্টার প্রিন্ট করানোর জন্য আমরা পার্সেন্টেজ এস ইউজ করি। তারপর নেমের সাইজ এবং এক্স এর করেসপন্ডিং অক্টাল ভ্যালু, এক্স এর মধ্যে আছে 123, তার করেসপন্ডিং অক্টাল ভ্যালুটাকে প্রিন্ট করানোর জন্য আমরা পার্সেন্টেজ ও ইউজ করছি। তাহলে এখানে 173 প্রিন্ট হবে। 123 কে অক্টালে কনভার্ট করে দেখতে পারো, এটা 173 আসবে। এবং পরবর্তীতে আমরা পার্সেন্টেজ এক্স দিয়ে হেক্সাডেসিমাল ভ্যালু প্রিন্ট করিয়েছি, এটা হচ্ছে 7b। এখানে আমরা আজকের ভিডিওতে সমস্ত প্রায় সি টোকেন্স গুলো নিয়ে আলোচনা করলাম, এক্সেপ্ট অপারেটরস গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।